আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, সাগরগাতি এমএল মাধ্যমিক বিদ্যালয়। করোনাকালীন এই সময় আমরা অনেকটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির ভিতর থেকে পার করতেছি। তারপরেও শিক্ষা কার্যক্রম তো থেমে নেই। আমাদের কোনো না কোনো উপায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। তা এই অনলাইন ক্লাসে আজকে আমাদের হিসাব বিজ্ঞানের আমি নকদান বইয়ের সম্পর্কে তোমাদেরকে কিছু অঙ্ক শেখাবো। আজকে আমরা নকদান বই সম্পর্কে নিয়ে একটু আলোচনা করব। তা আমরা জানি নকদান বই, নকদান শব্দের অর্থ হচ্ছে যে আমরা বাজার থেকে যা কিছু কিনি সব কিছুই নগদ এবং বাকি দুইভাবে হয়ে থাকে। লেনদেন লেনদেন দুই ভাগে হয়ে থাকে। এক হচ্ছে নগদ লেনদেন, দুই নম্বর হচ্ছে বাকিতে লেনদেন। আমাদের খেয়াল করতে হবে নকদান বইতে শুধুমাত্র আমরা নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করি, কোনো বাকি লেনদেন নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না। নগদ লেনদেন আমাদের এখানে নগদ লেনদেন অনেক প্রকার হয়ে থাকে। সেটা হচ্ছে নগদ টাকা, নগদ চেক, প্রাপ্য বিল, বিভিন্নভাবে হতে পারে। তাহলে আমরা আগে দেখি নকদান বই কয় প্রকার। আমরা দেখি নকদান বই কয় প্রকার। আমরা জানি নকদান বই 4 প্রকার। নগদান বই 4 প্রকার। নকদান বই 4 প্রকার। এক হচ্ছে এক ঘরা নকদান বহি, এক ঘরা নগদান বহি। দুই হচ্ছে দুঘরা নগদান বহি, তিন ঘরা নগদান বহি, আর 4 হচ্ছে খুচরা বা বহু ঘরা নকদান বই। এক ঘরা নকদান বই আমরা প্রথমে খেয়াল করি। নকদান বই 4 প্রকার। এক ঘরা নকদান বই, দু ঘরা নকদান বই, তিন ঘরা নকদান বই এবং খুচরা বা বহু ঘরা নকদান বই। এক ঘরা নকদান বই, এক ঘরা নকদান বই কি? এক ঘরা নকদান বইতে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে লেনদেনগুলো শুধুমাত্র নগদ টাকার মাধ্যমে লেনদেন হয়, কোনো চেক বা অন্য কোনো ভাবে লেনদেন হলে সেটা এক ঘরা নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র নগদ টাকার লেনদেনটাই নকদান বইতে অন্তর্ভুক্ত হবে এবং এই নকদান ঘর শুধুমাত্র একটা ঘর থাকে, এই জন্য এটাকে এক ঘরা নকদান বই বলে। এক ঘরা নকদান বই আর দু ঘরা নকদান বই হচ্ছে যে নকদান বইতে নগদ এবং ব্যাংক এই দুটো ঘর সমন্বয় থাকে, দুই পাশে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে, সেটাকে দু ঘরা নকদান বই বলে। এবং তিন ঘরা নকদান বই বলতে এটা বোঝায় যে নকদান বইতে নকদান, ব্যাংক এবং বাট্টা এই তিনটে ঘর উল্লেখ থাকে, সেটাকে তিন ঘরা নকদান বই বলে। আর খুচরা নকদান বই বলতে বা বহু ঘরা নকদান বই বলতে যে নকদান বই একাধিক পরিবার অর্থাৎ মণিহারি দ্রব্য সামগ্রী কেনা হয়, যার ঘর করাটা অনেক কঠিন হয়ে যায়, এই শখের মাধ্যমে আসে না, সেটাকে আমরা বহুঘরা নকদান বই হিসেবে চিহ্নিত করি, যেটা এই নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই
অঙ্কটা নেই। আচ্ছা, এই এক ঘরা নগদান বই এবং দুই ঘরা নগদান বই এবং তিন ঘরা নগদান বই আমরা করতে গেলে আমরা নগদ পাই এবং নগদ দিই, লেনদেন দুই ভাগে বিভক্ত হয়, প্রাপ্তি এবং প্রদান দুই ভাগে। এই প্রাপ্তি এবং প্রদান আমরা খেয়াল করি। নগদান বইতে আমরা জাবেদা করি দুই ভাবে, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে আমরা সাধারণত যে লেনদেনগুলা করি সেই লেনদেনগুলা যদি আমি কারোর কাছে কোনো কিছু বিক্রি করি বা তার বিনিময়ে তার কাছ থেকে আমি যে জিনিসগুলো পাই সেইগুলো হচ্ছে নগদ প্রাপ্তি। আর আমি যদি কোনো কিছু ক্রয় করি, এই ক্রয় করার বিনিময়ে যে জিনিসগুলা ক্রয় করতেছি তার বিনিময়ে আমার যে অর্থগুলো দিতে হয় বা চেক দিতে হয় বা আমার কাছ থেকে যে সম্পত্তিগুলো চলে যাচ্ছে সেটা হচ্ছে নগদ প্রদান, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান দুই ভাগে বিভক্ত করা হয়। এখন এক ঘরা নগদান বইয়ের আমি একটা নমুনা ছক দেখাই। ডেবিট ক্রেডিট দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে তারিখ, বিবরণ, রসিদ নম্বর, পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, নম্বর, পৃষ্ঠা, এখানে আমরা খেয়াল করি এক ঘরা নগদান বই, এক ঘরা নগদান বইতে তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদান, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ ডেবিট পাশে 5টা কলাম থাকবে এবং ক্রেডিট পাশে 5টা কলাম থাকবে। মোট 10টা কলমে এক ঘরা নগদান বই তৈরি করা হয়। এবং এই ডেবিট পাশটা আমরা নগদান বইতে যে জিনিসগুলো পাবো, অর্থাৎ আমরা দেনাদারের কাছ থেকে বা কোনো কিছু বিক্রি করলে সঙ্গে সঙ্গে বিক্রেতায় ক্রেতার কাছ থেকে আমরা যে জিনিসগুলো পাবো সেইগুলা আমাদের ঠিক এই ঘর বরাবর এই পর্যন্ত আমাদের এটাকে ডেবিট পাশ বলা হয়, অর্থাৎ আমরা এই পাশে লিপিবদ্ধ করব। আর যে জিনিসগুলা ক্রয় করার বিনিময়ে আমার কাছ থেকে যে সম্পত্তিগুলো চলে যাচ্ছে সেই জিনিসগুলা আমরা সাধারণত ক্রেডিট পাশে স্থানান্তর করব। কারণ হচ্ছে যে সেই সম্পত্তিগুলো আমার কমে যাচ্ছে, অর্থাৎ এগুলো আমার প্রদান, অর্থাৎ এই বিবরণের এখানে আমি প্রদান লিখতে পারি। আর এই পাশে আমি প্রাপ্তি লিখতে পারি, অর্থাৎ এই পাশটা হচ্ছে আমাদের প্রাপ্তি আর ওই পাশটা হচ্ছে আমাদের প্রদান। এই এক ঘরা নগদান বইতে যদি কোনো ব্যাংকের লেনদেন থাকে যে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, সেই ক্ষেত্রে জাবেদা হয় নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হয়
আর নগদান হিসাব ক্রেডিট হয়। সেই ক্ষেত্রে আমার ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ আমি ব্যাংকের ডেবিট পাশে এখানে আমার কোনো কলাম নেই, সেই ক্ষেত্রে আমি ব্যাংকের টাকা এখানে জমা দিতে পারবো না। নগদান হিসাব ক্রেডিট, সেখানে নির্দিষ্ট পরিমাণ তারিখ উল্লেখ করে আমার নগদান ঘরে টাকা লিপিবদ্ধ করতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম কোনো কণ্ঠা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা এক ঘরা নগদান বইয়ের একটা অঙ্ক করি। শরীফ ট্রেডার্স 2017 সালের জুন মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। কতিপয় লেনদেন নিম্নরূপ। সালের জুন মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত জুন 1। তাহলে আমরা এখানে তারিখ লিখতে পারি 2017 ইংরেজি জুন 1। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, অর্থাৎ একটা ব্যবসা পরিচালনা করতে গেলে সেই ব্যবসাটা যদি নতুন করে শুরু না করা হয়, তাহলে বিগত মাস বা বিগত বছরের জের থাকে, সেই জেরটা আমাদের এখানে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে এখানে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত দিয়েছে 2500 টাকা। তাহলে আমরা এটা বসাই, ব্যালেন্স বিডি 2500 টাকা। জুন 2 তারিখে অতিরিক্ত মূলধন আনায়ন। কারবারে যখন অতিরিক্ত মূলধন আনা হয়, তখন আমাদের খেয়াল করতে হবে যে আমার কারবারে নগদ টাকা আসতেছে না যাচ্ছে। যদি আসে তাহলে প্রাপ্তি, যদি চলে যায় তাহলে প্রদান। তাহলে অতিরিক্ত মূলধন আনায়ন করলে কারবারে নগদ অর্থ আসে, সেই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হয় আর মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে জুন 2 তারিখ নগদান হিসাব হচ্ছে 10,000 টাকা। যেহেতু 10,000 টাকা কারবারে নগদ টাকা আনয়ন করা হয়েছে, সেহেতু নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জুন 4 তারিখ হচ্ছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয়ের বিনিময়ে আমার কারবারে নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমাকে নগদ টাকা প্রদান করতে হচ্ছে, সেহেতু জাবেদা হয়। আর যেহেতু ক্রয় খরচ হিসাব, খরচ করলে সম্পত্তি কমে, সেই ক্ষেত্রে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমার ক্রেডিট পাশে এই টাকাটা বসবে, অর্থাৎ জুন 4 2017 ইংরেজি জুন 4 7,000 টাকা। তাহলে নাম হচ্ছে ক্রয় হিসাব। জুন 6 তারিখ জামালের নিকট নগদে বিক্রয়। নগদ টাকা বিক্রয়ের ফলে, নগদে বিক্রয়ের ফলে কারবারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। আর যেহেতু নগদের পরিমাণ বৃদ্ধি পায়, সেহেতু কারবারে নগদ অর্থের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে নগদান 8,000 টাকা। 8,000 টাকা আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। কিসের বিনিময়ে? বিক্রয়ের বিনিময়ে। 6 তারিখ জুন 6, নাম হবে হচ্ছে বিক্রয় হিসাব। 10 তারিখ আলমের কাছ থেকে ঋণ গ্রহণ। আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করলে আমাদের এখানে দেখতে হবে যে আমি কারবারে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আবার ততরূপ আমার দায়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সেহেতু কারবারে জাবেদা, এই জাবেদাটা হয় নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। দায়ের পরিমাণও বৃদ্ধি পায়, আবার সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পায়। সেহেতু জাবেদা হচ্ছে 10 তারিখ। ঋণের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। নগদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই নগদ প্রাপ্তির ঘরে আমি দিলাম 15,000। নিচে হবে আলমের কাছ থেকে, অর্থাৎ আলমের ঋণ হিসাব। আলমের ঋণ হিসাব। পরে দেখা যাচ্ছে জুন 15
ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। ভাড়া যদি অগ্রিম পরিশোধ করা হয় তাহলে দেখা যায় যে আমার অগ্রিম ভাড়া সম্পত্তি হিসেবে গণ্য হয়, সাথে নগদ অর্থের পরিমাণও কমে যায়। অর্থাৎ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ আমার নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 15 তারিখ, জুন 15। অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো 4000 টাকা। তাহলে কারবারে নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে 4000 টাকা। তাহলে প্রদানের ঘরে হবে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব। ভাড়া বাবদ কারবারের নগদ অর্থের পরিমাণ 4000 টাকা কমে গেল। এবার দেখো জুন 20, দেনাদার হতে প্রাপ্তি 6000 টাকা। তাহলে দেনাদার যার কাছ থেকে, দেনাদারটা কিভাবে সৃষ্টি হলো, যার কাছ থেকে আমি বাকিতে মাল বিক্রি করেছিলাম সে আমার দেনাদার হয়েছিল। এখন সেই দেনাদার আমাকে টাকা দিচ্ছে 6000 টাকা, অর্থাৎ দেনাদার সম্পত্তি ছিল, দেনাদার এখন নগদ অর্থ দিচ্ছে, অর্থাৎ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর দেনাদার অর্থাৎ আরেকটা সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা আমার প্রাপ্তি, অর্থাৎ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। 20 তারিখ নগদান হিসাব ডেবিট 20 তারিখ 6000 টাকা। তাহলে এখানে হবে হচ্ছে দেনাদার হিসাব। 22 তারিখে বলতেছে মালিক কর্তৃক উত্তোলন। মালিক কারবার থেকে নগদ অর্থ উত্তোলন করলেও কারবারে নগদ অর্থের পরিমাণ কমে যায়, অর্থাৎ উত্তোলন হচ্ছে মালিক কর্তৃক খরচ হিসাব, অর্থাৎ এখানে আমার কারবারে নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা প্রদান, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 22 তারিখ 1000 টাকা উত্তোলন করা হয়েছে, কারবারে 1000 টাকার পরিমাণ কমে গেছে, তাহলে উত্তোলন খরচ অর্থাৎ উত্তোলন হিসাব। 25 তারিখ বলতেছে যন্ত্রপাতি ক্রয় 9000 টাকা। যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি ক্রয়ের বিনিময়ে আমার নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ স্থায়ী সম্পত্তি আসতেছে আর চলতি সম্পত্তি কমে যাচ্ছে, অর্থাৎ যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে 9000 টাকা। তাহলে নগদ অর্থে কমে গেল, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ যন্ত্রপাতি হিসাব। 30 তারিখ মামুনকে বেতন প্রদান। বেতন খরচ হিসাব বেতন প্রদান করলে কারবারের কর্মচারী বা কর্মকর্তা যাহার হোক বেতন প্রদান করলে কারবারের নগদ অর্থের পরিমাণ কমে যায়। তাহলে কারবারের নগদ অর্থের পরিমাণ হচ্ছে এটা খরচ, যেহেতু নগদ অর্থ চলে যাচ্ছে সেহেতু বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ 3000 টাকা। বেতন হিসাব। এখন আমাদের ব্যালেন্স করতে হবে, তখন আমাদের খেয়াল করতে হবে আমার কোন পাশে টাকা বেশি। যে পাশে টাকাটা বেশি হয় দুই পাশের যোগফলের সেই পাশের টাকাটা উভয় পক্ষে বসাতে হয়। দশ 10,000 15 15 আর 10 25 25 25 উভয় পক্ষের যোগফল করার আগে আমার খেয়াল করতে হবে যে পাশে ব্যালেন্সের পরিমাণটা যোগফলের পরিমাণটা বেশি সেই যোগফলটা দুই পাশে বসাতে হবে।
আমাদের প্রাপ্তির পরিমাণটা বেশি, প্রাপ্তির পরিমাণ হচ্ছে 41,500, এই পাশে কম আছে, তাহলে 41,500 উভয় পাশে আমি বসালাম। বসানোর পরে দেখতে হবে এখানে কম কত আছে, কম হচ্ছে 17,500 টাকা, অর্থাৎ এটা ব্যালেন্স সিডি অর্থাৎ ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন মানে হচ্ছে উপর থেকে আনিত অর্থাৎ নিচে নিত। এখানে ব্যালেন্স সিডি অর্থাৎ ক্যারিড ডাউন, এটা বহন করলো। কোন পাশ বহন করলো? ক্রেডিট পাশ বহন করলো। ডেবিট পাশ থেকে এখানে এটা বোঝায় যে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে 17,500 টাকা কম আছে, আর এই লেখাটাই বোঝায় যে ক্রেডিট পাশ অপেক্ষা ডেবিট পাশে 17,500 টাকা বেশি আছে, অর্থাৎ ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি আমরা যেহেতু পরের মাসে আবার এই হিসাবটা আবার করতে হবে, সেহেতু আমরা এটাকে ব্যালেন্স সিডি এটাকে আবার ব্যালেন্স বিডি তে রূপান্তরিত করব, অর্থাৎ সেটা হচ্ছে 17,500। এটা যদি ব্যালেন্স সিডি প্রত্যেক সময় এটা খেয়াল রাখতে হবে যে ব্যালেন্স সিডি প্রত্যেক মাসের শেষ তারিখে হয়, আর ব্যালেন্স সিডি যখন শেষ তারিখে হয় ব্যালেন্স বিডি পরের মাসে ঠিক প্রথম তারিখে হয়, অর্থাৎ জুন। তাহলে এটা হলো আমাদের জুলাই 1 তারিখ, অর্থাৎ ব্যালেন্স বিডি 17,500 টাকা আমাদের ব্যালেন্স বিডি আসলো এই এক ভরা নকদান বই। তা সবাই ভালো থাকো, করোনাকালীন এই সময়ে সবাই সুরক্ষিত থাকো, থেকে পাঠ্যপুস্তকের দিকে মন দাও, যতটুকু পারো নিজেকে নিয়ন্ত্রণ বা সুরক্ষা রেখে তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।